নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমার একটা ইচ্ছা ছিল যে বর্তমানে আমার চ্যানেলটা যেহেতু শিক্ষামূলক চ্যানেল, সোনার উপর যে দাম বৃদ্ধি এবং এই যে একটা যে জায়গায় চলে যাচ্ছে, একটা শিক্ষামূলক ভিডিও আমি করব এবং তাতে 1947 সাল থেকে নিয়ে আজ অবধি সোনার দামে কীরকম পরিবর্তন হয়েছে এবং কখন কখন দাম কমে গেছে সেই নিয়ে একটা কিন্তু বিস্তারিত ভিডিও করব। এটা আমার অনেক দিনেরই একটা মাথায় পরিকল্পনা ছিল। তো আজকে আমি সেই ভিডিওটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। 1947 থেকে নিয়ে পরপর কখন কিভাবে পরিবর্তন হয়েছে দামের, এবং আজকে এমন একটা জায়গায় চলে গেছে। আজকে 13ই জানুয়ারি, একটা বিরাট নজির আনন্দবাজার পত্রিকাতে লেখা হয়েছে, কি আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। মাঝে কয়েকদিনের বিরতির পরে সোমবার ফের নজির গড়ল সোনার উপর দাম। এদিন খুচরো পাকা সোনা 10 গ্রাম 24 ক্যারেট দাম 1750 টাকা বেড়ে দাঁড়িয়েছে 1,41,200 টাকা, অর্থাৎ 1.5 লক্ষ হওয়া প্রায় সময়ের অপেক্ষা। জিএসটি যোগ করে 1,45,436 টাকা। অন্যদিকে গহনার সোনা হলমার্ক যেটা, তাও কিন্তু 1,34,200 টাকায় পৌঁছেছে। কর নিয়ে 1,38,226 টাকা দাঁড়াচ্ছে। সোমবার এক ধাক্কায় 8,800 টাকা বেড়েছে 1 কেজি খুচরোর উপর। একদিনে 8,000 টাকা বেড়ে গেল। দিনের শেষে থামল 2,58,100 টাকায়। কর যোগ করে হচ্ছে 2,65,000 টাকা রুপো। অন্যদিকে রুপোর বাট 2,58,000 টাকা, ওটাও দাম। কর যোগ করে সেটা দাঁড়াচ্ছে 2,65,740 টাকা। আন্তর্জাতিক বাজারে মাথা তুলে নজির গড়েছে দুই ধাতু, এবং এর ফলে ভারতেও কিন্তু দাম বাড়ছে। অন্যদিকে সোনার উপর আগ্রহের কারণে দামকে ঠেলে তুলছে বলে মত বিশেষজ্ঞদের। অর্থাৎ সোনার উপর প্রতি যেহেতু মানুষের আকর্ষণ মারাত্মক, সেই জন্য দামটা এই জায়গায় চলে যাচ্ছে বলে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। 1947 সাল থেকে পর পর কিরকম হয় এই ভিডিওর সাথে সেটাও আপনারা দেখবেন, কিভাবে সোনার দাম বদলেছে। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার যে 1947-48 ছেড়ে দিন, 1950-52 সালেও যা সোনার দাম ছিল, একটা সময় 1964-65 সালে দামটা কিন্তু অনেক কমেও গিয়েছে, এরকমও রেকর্ড আছে। তো যাই হোক, আমি সেটা পরে আসছি, সেটা আপনাদের জানাচ্ছি। অন্যদিকে বর্তমান পেপারে আজ কি লেখা হয়েছে এই নিয়ে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। লেখা হয়েছে, ফের শুরু হতে চলেছে বিয়ের মরশুম, তার আগে নতুন করে নজির গড়ল সোনার দর। পাল্লা দিয়ে চড়ল রূপো। গত 27 ডিসেম্বর কলকাতায় সোনার দাম 1,40,250 টাকায় পৌঁছেছিল। সেটাই ছিল শহরের সর্বোচ্চ সোনার দর। সোমবার 12ই জানুয়ারি সেই দরকেও টপকে গেল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এদিন কলকাতায় 24 ক্যারেট বিশুদ্ধতার 10 গ্রাম সোনার দর যায় 1,41,200 টাকা। এই দর গত শনিবার ছিল 1,39,450 টাকা। রবিবার সোনার উপর পাইকারি বাজার বন্ধ থাকার পর সোমবার তা 1,750 টাকা বেড়ে যায়। অন্যদিকে 22 ক্যারেট সোনাও কিন্তু দাম বাড়ে এবং 1,34,000 টাকা জিএসটি ছাড়া, জিএসটি নিয়ে 1,38,39,000 টাকা মতো চলে যাচ্ছে। এক বছর আগেও যেখানে 75-80,000 টাকা সোনার দাম ছিল 10 গ্রাম সোনার দাম, আজকে এই জায়গায় যাওয়াটা বন্ধুরা অনেকেই কিন্তু অকল্পনীয় মনে করছে। কিন্তু অকল্পনীয় হলেও এটা বাস্তব, এর আগেও এরকম হয়েছে। আমি সেটা দেখাবো যে এক বছর দাম, তার পরের বছর সেটা ডবল হয়ে গিয়েছে। তখনকার হিসেবে সেটা অনেক। ধরুন 100 টাকা এই বছর সোনার দাম, 10 গ্রামের দাম, পরের বছর যদি 200 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে সেটা মানে বিরাট অস্বাভাবিক। 100টা 200 হওয়াটা অস্বাভাবিক নয়, অস্বাভাবিক। তার কারণ সেই সময় টাকাটার মূল্য ছিল। আজকে যদি এক বছরের মধ্যে 70, 80, 85 হাজার, অনেকে বলছেন 1,05,10,000 টাকা যদি এখন সোনার দাম থাকতো, 10 গ্রামের দাম 1,05,000 কি 1,10,000 টাকা, সেটা হতো স্বাভাবিক। কিন্তু সেটা হয়নি। তার কারণ বিভিন্ন রকম, আপনারা জানেন। একদিকে চাহিদার বিরাট চাহিদা মানুষের মনে সোনা নিয়ে, অন্যদিকে যোগান সেরকম নেই, এর ফলে দাম বাড়ছে।
দিল্লিতে এদিন 24 ক্যারেট সোনার দর পৌঁছেছে 1,44,000 টাকায়। অন্যদিকে খুচরো রূপো কলকাতায় 2,58,100 টাকায় পৌঁছেছে এবং জিএসটি নিয়ে 2,65,000 টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা কি বলছেন বন্ধুরা, এবার একটু জেনে নেব। বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম বৃদ্ধিতে কয়েক মাস ধরে প্রধান ভূমিকা নিয়েছে আমেরিকা। এদিনেও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রের মূল্যবৃদ্ধির মাত্রা সংক্রান্ত রিপোর্ট পেশ হওয়ার কথা চলতি সপ্তাহে, তা আজ মঙ্গলবার প্রকাশিত হতে পারে। এই বিষয়টি বিশ্ববাজারে আর্থিক অনিশ্চয়তা তৈরি করেছে। তার ফলে তুলনামূলক কম ঝুঁকির লগ্নি হিসাবে বিনিয়োগকারীদের মধ্যে সোনা ক্রয়ের আগ্রহ বাড়ছে। চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়ছে সোনার। বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন ডলার দুর্বল হওয়া এবং আগামী দিনে সে দেশের অর্থনীতি নেতিবাচক হওয়ার আশঙ্কায় সোনার দামে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে চলেছে। এর সঙ্গে যোগ হয়েছে ইরানের রাজনৈতিক অস্থির পরিস্থিতি। এছাড়া আমেরিকার সাথে ভেনিজুয়েলার সম্পর্ক তো চলছেই। অর্থাৎ বিশ্ব মানে অর্থনীতিতে বা বিশ্ব রাজনীতিতে যেগুলো ঘটে তার উপর কিন্তু সোনার দামটা নির্ভর করে। তার কারণ আপনারা জানেন, হঠাৎ যদি কোথাও অস্থিরতা সৃষ্টি হয় তাহলে সেখানে কিন্তু স্বাভাবিক ব্যবসা বাণিজ্যগুলো মার খাবে। ধরুন কোথাও দাঙ্গা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, তো সেখানে তো বাজার খোলা থাকবে না, সেখানে পণ্য কেনাকাটা ইত্যাদি সমস্যা হবে। তো যারা লগ্নিকারী, অনেক টাকা যারা লগ্নি করে বসে আছেন, তো তাদের যেটুকু সঞ্চয় থাকে তখন তারা কি করবেন, সেই টাকায় তারা সোনা কিনে রাখবেন। যে টাকায় আমি জামা কাপড়ে লাগিয়েছি সেখানে যদি আমার লস হয়, যাক সোনা কিনে রাখি, তাহলে আমার কিছুটা লস অন্তত পূরণ হবে বা পুরো লস হবে না। এইভাবে অর্থাৎ সোনার দামটা তখনই কমবে যখন বিশ্ব অর্থনীতিতে একটা স্থির পরিস্থিতি আসবে, সুস্থির পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি থাকবে এবং এক একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক ভালো হবে। তখন কিন্তু দামটা একটু কমবে। তখন কিন্তু এর ফলে দোকানদার থেকে শুরু করে যারা কর্মচারী রয়েছেন, লক্ষ লক্ষ কর্মচারী সোনার দোকানে কাজ করেন, স্বর্ণের কারিগর যারা, তো তাদের এখন অবস্থা খুবই খারাপ, যেহেতু কাজ অনেকটাই কম। সোনার দাম আগামী দিনে কি কমবে এই নিয়ে কি বলা হয়েছে শুনুন। বর্তমান পেপারে বলা হয়েছে সোনার দাম আগামী দিনগুলোতে বিশেষ কমবে না বলে ইঙ্গিত করেছেন তারা, অর্থাৎ আগামী দিনেও কমার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। অন্যদিকে রূপোর দাম বৃদ্ধির কারণ যেমন আমেরিকার অর্থনীতি, তেমনি শিল্পক্ষেত্রে বিশেষত উৎপাদন শিল্পে রূপের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাদা ধাতু দামকে টেনে তুলছে। বিশেষজ্ঞদের কথায় বাজারে যে পরিমাণ রূপোর চাহিদা আছে সেই তুলনায় যদি খনি থেকে রূপো উত্তোলন হচ্ছে না, অর্থাৎ যে চাহিদা আছে সেই অনুযায়ী খনি থেকে কিন্তু উত্তোলন হচ্ছে না। চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যের অভাব রূপোর দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে তারা জানাচ্ছেন। আমি যেটা একটু আগে আপনাদের বললাম যে চাহিদা এবং যোগান যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু যে কোনো জিনিসের দাম কিন্তু বৃদ্ধি হয়, এটা অর্থনীতির নিয়ম। চাহিদা আর যোগানের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। প্রচুর যদি চাহিদা থাকে তখন যদি যোগান ঠিকঠাক না হয় তাহলে কিন্তু দাম বেড়ে যাবে। আবার চাহিদা নেই, যোগান প্রচুর আছে, তখন কিন্তু দাম কমে যাবে। তো এখন বুঝতেই পারছেন চাহিদার অভাব নেই। তার কারণ সোনাকে এখন শুধুমাত্র মানুষ গয়না শিল্প হিসেবে বা বাড়ির মেয়েরা ব্যবহার করে এরকমটা নয়, বহু লগ্নিকারী সোনাতে তারা পুঁজি লাগাচ্ছেন। এই কারণে, তার কারণ বিশ্ব অর্থনীতিতে এখন বুঝতেই পারছেন ভেনিজুয়েলার অঘোষিত প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রতিষ্ঠিত করছেন সম্ভাব্য প্রেসিডেন্ট হিসাবে। তো সেখানে ঝামেলা চলছে, ইরানের সাথে সম্পর্ক বা বিশ্ব রাজনীতি যে জায়গায় যাচ্ছে তাতে কিন্তু সোনার দামের এই মুহূর্তে দাম কমার সম্ভাবনা কম এবং আগামী দিনে কি হয় সেটাই নজর রাখতে হবে। এবং এই নিয়ে আমার একটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই বছর যেহেতু এটা একটা বিশেষ ঘটনা, আমার চ্যানেলটা এরকম নয় যে একটা কোনো পার্টিকুলার খবর, আপনারা জানেন যেটা শিক্ষামূলক চ্যানেল। তো সোনার দামের এই যে বৃদ্ধি, এই নিয়ে আমি চেয়েছি যে আমার এত ভিডিও লিস্ট অন্তত একটা ভিডিও থাকুক যেখানে সোনার দামের ব্যাপারটা থাকবে। তো সেটা রয়েছে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এই নিয়ে একটা ভিডিও থাকুক যেখানে সোনার দাম নিয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে। তার কারণ 2025 সালটা যেটা চলে গেল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়েও যে সোনার দাম একটা মানে মারাত্মক জায়গায় চলে গেছে এবং ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষের কাছে খুবই একটা অসুবিধার জায়গায় চলে গিয়েছে এবং গহনা শিল্পেও একটা মন্দা দেখা দিয়েছে, যেহেতু সেভাবে মানুষ কাজ পাচ্ছে না। তার কারণ পাকা সোনাতে মানুষ লগ্নি করছেন, লগ্নিকারীরা বেশি করে,
এবং গহনা শিল্পে অবশ্যই একটা কিন্তু মন্দা এসছে। তো এখন দেখার সরকার এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় কিনা। আমদানি শুল্ক, সোনা আমদানি শুল্ক যদি সরকার কমায় তাহলে নিশ্চয়ই সোনার দাম কিছুটা কমবে। এছাড়া আরও একটি বিষয় আপনাদের বলবো, যে যদি জিএসটি যেটা এখন 3% আছে, সরকার যদি সেটা আরও কমিয়ে দেয়, 1% বা 2% করে দিল, বা জিএসটি পুরোপুরি মুকুব যদি করে দেয়, হয়তো মুকুব করবেন না সরকার, 1% করলো, একেবারে কম 1% মাত্র, তাহলেও কিন্তু এক ধাক্কায় কিন্তু অনেকটা দাম কমবে। তো যাই হোক, এখন কি হয় সেটা নিয়ে তো অবশ্যই সরকার সেই নিয়ে সিদ্ধান্ত নেবে। তো অবশ্যই আমি এর সাথে আমি 1947 থেকে নিয়ে সোনার দামে যে বিবর্তন, সেই ভিডিওটা এর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন এবং এই অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন। এটা এই বছর অবশ্যই একটা বিশেষ ঘটনা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যে সোনার দাম 2024 সালের পরে 2025 সালে একটা কিন্তু আকাশ পাতাল জায়গায় চলে গিয়ে, একেবারে আকাশ পাতাল তফাৎ তো বটেই। বন্ধুরা, এবার আমি এক এক করে এই রিপোর্টটা একটু আপনাদের সামনে রাখবো যে কীরকম দামের ওঠাপড়া হয়েছে। আপনারা দেখুন, 22/7/2025 সোনার দাম প্রথমবার 1 লক্ষ টাকা পেরোয়। অন্যদিকে রূপোর দাম থাকে 1,15,000 টাকা। বেশি দিন নয়, 22/7/2025 অর্থাৎ জুলাই মাসে। এরপর সেপ্টেম্বর মাসে 9/9/2025 1,10,000 হয় সোনার দাম, রূপো 1,25,000। এরপর দেখুন 15 অক্টোবর অর্থাৎ পুজোর মাসে সোনার দাম দাঁড়ায় 1,28,000 টাকা, সেটাও বিরাট কিছুই নয়। এরপরে রূপোর দামটা দেখুন 1,83,000 টাকা হয়ে যায়। এইটাই যে বিবর্তন, অর্থাৎ আপনি দেখুন সোনার দামের সাথে যে 10-15 হাজার টাকা ডিফারেন্স ছিল, সেটা কিন্তু বেড়ে গেল 15 অক্টোবর। 17 অক্টোবর আবার একটু কমে গেল এবং সেখানে দেখুন 17 অক্টোবর সোনার দামটা বেড়ে গেছে, 1,31,000 টাকা হয়েছে। অন্যদিকে রূপোর দাম কিন্তু একটু কমেছে। তো এরকম চলে এবং কখনো কখনো 5,000 টাকা, কখনো 6,000 টাকা একদিনে বাড়া কমা চলে। দেখুন, আমি এটা অবশ্যই আপনাদের সামনে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যে 1947 সালে সোনার দাম ছিল 88 টাকা। এরপর 100 টাকা হতে লেগেছিল 10 বছরও বেশি। 1959 সালে হয় 102 টাকা। তো এই যে দামের ওঠা পড়া, এবং এটাও আমি দেখাবো এই রিপোর্টে যে 1947 সাল থেকে কিভাবে সোনার দাম একবার 1947 সালে যে দামটা হয়, সেই দামটা কিন্তু একবার 1964 সালে কিন্তু সেই দামটা একেবারে কমে যায়। অর্থাৎ 1947 সালে যে দাম ছিল, 1964 সালে কিন্তু তার থেকেও দাম কমে যায়। এই ধরনের ঘটনা হয়েছিল, আমার মনে আছে। আমার বাবা এই কথাগুলো আমি বাড়িতেও, আপনারা জানেন সব কিছু নিয়ে মানুষ আলোচনাও করে। দেখবেন যে সেই সময় বাবারা যখন ছোট, 1960, 62, 64 সালে, তখন দেখবেন এই ধরনের ঘটনা একটা হয়েছিল। সেটা কিন্তু বাড়ির বয়স্ক মানুষদের সাথে আপনারা গল্পতেও কিন্তু জেনেছেন, তো আমিও জেনেছি। তো সেটা ভবিষ্যতে ঘটুক, এটাই চাইব। তো আলোচনাতে দেখুন চাহিদা কেন বেড়েছে, সমস্যা কোথায়, এটা একটু দেখে নিন। বলেছে যে সোনার বিকল্প লগ্নির মাধ্যম হিসাবে চাহিদা বেড়েছে। এছাড়া বৈদ্যুতিন ক্ষেত্রে, সৌরবিদ্যুৎ, গাড়ি সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সোনার উপর চাহিদা বাড়ছে। অন্যদিকে চাহিদা বাড়লেও যোগান কিন্তু সেরকম নেই। এবার দেখুন, চাহিদা বাড়লো অথচ যোগান নেই, তাহলে কিন্তু সংকট তৈরি হবে এবং সেই যোগান কম হওয়ার ফলেই কিন্তু দামটা এই জায়গায় চলে গিয়েছে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে শেয়ার বাজার মন্দা এবং মার্কিন ডলার দুর্বল। তো তাহলে লগ্নিকারীরা তো প্রচুর পয়সা হারাবেন। সেই জন্য তারা কি করছেন, নিরাপদ লগ্নির জন্য তারা সোনাকে বেছে নিচ্ছেন। আচ্ছা, এবার বিবর্তনের ব্যাপারটা দেখুন। 1947 সাল থেকে দেখুন, 1947 সালে ছিল 88 টাকা, 1948 সালে 95 টাকা, 1949 সালে 94 টাকা, 99 টাকা হয়ে যায় 1950 সালে। ফের 1951 সালে কমে যায় 98 টাকা, 1952 সালে আরও কমে যায় 76 টাকা। অর্থাৎ 100 টাকা হয়নি, কিন্তু 99 টাকা 18 পয়সা হয়ে যায় 1950 সালে।
কিন্তু তা সত্ত্বেও কিন্তু 100 টাকা ছোঁয়নি। তারপর আবার কমে যায়, 76 টাকা হয়ে যায় 1952 সালে। 1953 সালে 73 টাকা, 1954 সালে 77 টাকা। মনে করে দেখুন, 1954 সাল বিখ্যাত একটা বছর। 1954 সাল বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। এই কারণেই আমার প্রিয় বেশ কয়েকটা সিনেমা 1954 সালে রিলিজ হয়েছিল। তার মধ্যে হিন্দিতে হাওড়া ব্রিজ এবং বাংলাতে 1954 সালে উত্তম সুচিত্রার অগ্নি পরীক্ষা রিলিজ হয়েছিল। আপনারা জানেন যে বিখ্যাত বাঙালি আমাদের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় 1954 সালে তার অগ্নি পরীক্ষা সিনেমার গানগুলো দিয়েই কিন্তু মানুষের মধ্যে প্রচার বা ব্যাপ্তি তিনি ছড়ান। তো 1954 সাল নানাভাবে ঘটনাবহুল। দেখুন, 1954 সালে সোনার দাম 1947 সালের থেকে কম ছিল, 77 টাকা। 1955 সালে সাবমোচন সিনেমা বেরিয়েছিল, সেই সময় সোনার দাম ছিল 79 টাকা। 1956 সালে 90 টাকা। 1957 সালে 1957 90 টাকা। 1958 সালে 95 টাকা এবং 1959 সালে 1959 100 টাকা ছোঁয়, যে বছর উত্তম সুচিত্রা সপ্তপদী সিনেমা রিলিজ হয় 1959। তাহলে আপনি ভাবুন, 1947 সাল থেকে সোনার দাম 100 টাকা ছুঁতে 1959 সাল লেগে গেল, অর্থাৎ 10 বছরেরও বেশি। আচ্ছা, 200 টাকা হলো কত দিনে? এরপর নিশ্চয়ই 100 থেকে 200 হতে বেশি টাইম লাগবে না, কিন্তু না, 100 থেকে 200 হতেও 10 বছরের বেশি সময় লেগেছে। 1972 সালে 200 টাকা প্রথমবার ছুঁয়েছিল। 1960 সালে 111 টাকা, 1961 সালে 119 টাকা, 1962 সালে 118 টাকা, 1963 সালে 97 টাকা, 1964 সালে 63 টাকা 25 পয়সা। যে কথাটা আমি বলছিলাম আপনাদের বন্ধুরা, যে 1947 সালে যে দাম ছিল তার থেকেও দাম কমে যায় 1964 সালে, 63 টাকা হয়ে যায়। 1965 সালে হয় 71 টাকা, 1966 সালে 83 টাকা, আবার 100 টাকা ছয় 1967 সালে। এরপর 1966 সালে 162 টাকা, 1969 সালে আস্তে আস্তে বেড়েছে 176, 1969 সালে 170 সালে 184, 193 হয়ে 1972 সালে 200 টাকা ছয়। এবার দেখুন, 1973 সালে কিন্তু অনেকটা বেড়ে যায়, 200 টাকা থেকে কিন্তু 278 টাকা, অর্থাৎ বলা যায় বেশ বৃদ্ধি অনেকটাই। 50% বৃদ্ধি না হলেও মোটামুটি 30% তার কাছে কিন্তু বৃদ্ধি হয়ে যায়। এরপর 1974 সালে আপনি ভাবুন, ডবল হয়ে যায়, অর্থাৎ 1972 থেকে 75, 1974 সালে 506 টাকা। তো 1974 সালের এইটা বৃদ্ধিটা কিন্তু মারাত্মক বলা যায়। ঠিক যে ঘটনা এখন 2024-25 সালে হলো, সেটা হয়েছিল 1974 সালে। দেখুন, 1972 সালে 200 টাকা, 1973 সালে 278 টাকা, 1974 সালে 500 টাকা, অর্থাৎ 2 বছরের ভিতরে ডবল হয়ে যায়। যে ঘটনা আবার ঘটলো এতদিন পরে। 1975, 76, 77 বেড়েছে 500, 400। 1976 সালে কমে যায়, 432 টাকা মতো হয়ে যায়। 1977 সালে আবার একটু বাড়ে, 78, 79 হয়ে 1980 সালে প্রথমবার 1000 টাকা ক্রস করে সোনার দাম। এরপর 81, 82, 83, 1984, 1970 টাকা ছিল 1984 সালে, এবং 1985 সালে প্রথমবার 2000 টাকা হয়। 1983 কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয় একটি ঐতিহাসিক ঘটনা। 1983-তে সোনার দাম ছিল 1800 টাকা। 1985-তে 2000 টাকা ক্রস করে প্রথমবার। এরপর কিন্তু 2000 থেকে 2000-এর ডবল 4000 হতে কিন্তু বেশ কয়েক বছর টাইম লাগে। 1992 সালে আমরা দেখতে পাচ্ছি 4334 টাকা মতো কিন্তু হয়েছে, অর্থাৎ 4-5 বছর মতো লেগেছে ডবল হতে।
এরপর 5,000 থেকে 10,000 হতেও কিন্তু অনেকটা সময় লেগেছে। এবং বন্ধুরা তখন কিন্তু আমরা অনেকটা আমাদের ছোটোবেলার কাছে চলে এসেছি। 1996 সালে 5,000 টাকা ভরি, 1997 সালে আবার কমে গেল 4,725 টাকা, 1998 সালে আবার আমরা দেখতে পাচ্ছি ওই কাছাকাছি বলা যায় 4,045 টাকা, 1999 সালে 4,200 টাকা এবং 2000 সালে 4,400 টাকা। ভাবা যায় 2000 সালটা কি আপনাদের মনে নেই? এই তো সেদিনকার কথা, 2000 সাল। 99-এ 4,200 টাকা মতো এবং 2000 সালে কিন্তু 4,000 টাকা কিন্তু সোনার দাম ক্রস করে। অর্থাৎ এরপরে দেখুন 2000 সাল থেকে কিভাবে বৃদ্ধিটা ঘটলো। 2000 সালে 4,400 টাকা, অথচ 1996 সালে ছিল কিন্তু 5,000 টাকা। এই ঘটনাগুলো কখন হবে বন্ধুরা? প্রত্যেকেই কিন্তু তার জন্য অপেক্ষা করছেন। এইটা কখন ঘটবে? 1964 সালে ঘটেছিল, 1964 সালে শুধু নয়, 1953 সালেও ঘটেছিল। 1953 সালে 1947 সালের থেকে দাম কমে যায়, 88 টাকা থেকে কমে 73 টাকা হয়ে যায়। 1964 সালে আরও কমে গিয়ে 63 টাকা হয়ে যায়, যে ঘটনা এখন পর্যন্ত হবে কিনা সন্দেহ। অর্থাৎ 1964 সালের ঘটনাটা যদি রিপিট হতে হয় তাহলে সোনার দাম এখন আবার 70-72 হাজার টাকা নেমে আসতে হবে, যেটা অসম্ভবই বলা যায়। কিন্তু কিছুটা তো কমতে পারে। অর্থাৎ 1947 সালে ছিল 88 টাকা, আমরা দেখলাম 1952 সালে 76 টাকা, সেইটুকু তো হতে পারে। বা এই যে দেখুন 1996 সালে ছিল 5,160 টাকা, 2000 সালে 4,400 টাকা, এইটুকু তো হতে পারে। অর্থাৎ এখন সোনার দাম প্রায় 1.5 লক্ষর কাছে চলে গিয়েছে। আজকের রেট তো আপনারা জানেন, আমার ভিডিওতে আপনারা দেখবেন আজকের রেটটাও দেওয়া আছে। তো সেখান থেকে অন্তত যদি 1 লক্ষ টাকা হয় বা 1,05,10 হাজার টাকা হয় তাহলেও কিন্তু অনেকের রক্ষা হয়। কিন্তু সমীক্ষকরা কিন্তু বলছেন যে তেমনটা হওয়ার সম্ভাবনা কম। এবছর সোনার দাম 1.5 লাখের আশেপাশেই থাকবে। এরপর দেখুন বন্ধুরা 10,000 টাকা হয় প্রথমবার 2007 সালে। জাস্ট 2007 সালে 10,000, 26,000 টাকা ভরি হয়ে যায় 2011 সালে। 2011 সাল পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের বছর। সোনার দামও কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায়। 2010 সালে ছিল 18,500 টাকা, 2011 সালে সেটা হয়ে গেল 26,400 টাকা। এরপরে 50,000 হতে অবশ্য বেশ কটা বছর লেগেছে। 2022 সালে হয়েছে 52,000 টাকা। এরপরে আপনি দেখুন 2023 সালে 65,000, 2024 সালে 77,000 এবং 2025 সালে 1 লক্ষ টাকা পেরিয়ে গেল। 2022, 23, 24, 25 মোটামুটি করোনা 2020 সালে করোনা হয়েছে গোটা বিশ্ব জুড়ে। তো মোটামুটি 2020 সাল থেকেই বলা যায় যে স্বর্ণশিল্পে মড়ক লেগে গিয়েছে। তবে যাই হোক, সব কিছুরই উত্থান থাকলেও পতনও হওয়াটা স্বাভাবিক। তাই আমার ব্যক্তিগত ধারণা, এই যে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা কিন্তু রিপিট হতেও পারে। এইটুকু অন্তত এই ভিডিওতেও আমি আশা করব। তো আশা করি আপনারা এই ভিডিওটা উপকৃত হয়েছেন। পুরো ভিডিওটা দয়া করে দেখুন বন্ধুরা। আর আজকে সোনা রূপোর দরটা একটু জেনে নিন। আজকে বলা হয়েছে 14 জানুয়ারি 2026, অব্যাহত সোনার উপর দামের দৌড়। আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে, নতুন বছরের প্রথম 2 সপ্তাহের মধ্যেই খুচরো পাকা সোনা বাড়ল 7,250 টাকা। ভাবুন, আজকে 1 কেজি খুচরো রূপো চড়েছে 28,000 টাকা। 28,000 টাকা একদিনে, মানে একটা ফাটকাবাজি টাইপের চলছে মনে হচ্ছে। মঙ্গলবার কলকাতায় খুচরো পাকা সোনা নজির গড়ে হয়েছে 1,41,000 টাকা। জিএসটি নিয়ে দাঁড়াচ্ছে 1,45,000 টাকা। আর গহনা সোনা 1,34,000, জিএসটি নিয়ে 1,38,000। অর্থাৎ জিএসটি নিয়ে পাকা সোনা 1,45,000 এবং গহনা সোনা 1,38,000। আর ওই 500-600 ওই টাকাটা আর বললাম না। অন্যদিকে আর খুচরো রূপো রেকর্ড করে হয়েছে 2,71,000 টাকা। মানে মোটামুটি 4-5 মাসের মধ্যে 1 লক্ষ টাকা রূপোই বেড়ে গেছে। যদি কেউ
4-5 মাস আগে 1 কেজি রূপো কিনে রেখেছিলেন এরকম যারা, তারা আজকে 2,71,000 টাকা অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকা তারা কিন্তু লাভ করবে বা করছেন অনেকেই নিশ্চয়ই। কিন্তু বন্ধুরা, আমার এটা মনে হয় এই যে একটা অস্থিরতা চলছে এবং এইভাবে বিপুল দাম, আপনারা এর আগে আমার ওই রিপোর্টটা তো আপনারা দেখলেন কিভাবে দামের ওঠা পড়া হয়েছে। তো ভবিষ্যতে সেরকমটা হবে না এরকম কিন্তু বলা যায় না, তার কারণ প্রচুর লগ্নি এখন সোনা রূপোর উপর হচ্ছে। তো একটা সময় সেটা হঠাৎ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ এই মুহূর্তে বিপুল টাকা কিন্তু সেখান থেকে কিন্তু মুনাফা রোজগার করছে অনেকেই সোনা এবং রূপোতে টাকা লাগিয়ে, যেহেতু দিন দিন দামটা বাড়ছে, কোনো লসের কোনো ব্যাপারই নেই এখন, কিন্তু এটা ভবিষ্যতে সমস্যা হতে পারে, অর্থাৎ দাম কমতে পারে। তবে স্বর্ণশিল্প যারা কারবারি, স্বর্ণশিল্পের কারবারিদের মতে ভূ রাজনৈতিক সমস্যা, আমেরিকার শুল্ক বহুদিনই লগ্নি হিসাবে দামি ধাতুর কদর বাড়ছে, তাতে যোগ হয়েছে ইরানের সঙ্গে বাণিজ্য চালালে আমেরিকার 25% শুল্ক বসানোর দাবি, দাম বৃদ্ধিতে ইন্ধন জুগিয়েছে ডলারের নিরিখে দুর্বল টাকাও। অন্যদিকে অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে বলেছেন, বাজেটে সোনা কেনার জন্য মাসিক কিস্তির ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি। স্বর্ণশিল্পের সঙ্গে বহু মানুষের রুজি রুটি জড়িয়ে, তাদের ও গ্রাহকদের জন্য এই সিদ্ধান্ত জরুরি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, আমার এই পুরো রিপোর্টটা আপনারা পড়ে দেখলেন কিভাবে দামের ওঠা পড়া এবং সাধারণ মানুষ। তো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন যে মানুষের মধ্যে কতটা সমস্যা সোনার উপর এই দামের অস্বাভাবিক বৃদ্ধি, অন্যদিকে এক শ্রেণীর মানুষের মুনাফা অর্জন। তো এইটা অবশ্যই সরকার এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করুক, এটাই চাইব। এবং যেভাবে স্বর্ণশিল্পে এত মানুষ জড়িয়ে রয়েছেন যারা কর্মচারী, তাদেরও সমস্যা হচ্ছে, তো এই ব্যাপারটা নিয়ে সরকার এগিয়ে আসুক। তো পুরো এই ভিডিওটার মাধ্যমে আপনারা অবশ্যই আশা করি সোনার দামের ওঠা পড়া থেকে আরম্ভ করে পুরো তথ্য আপনারা পেলেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, অনেকটাই জানতে পেরেছেন। তবে এটা কোনো পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিও নয়, এটা শুধু বিষয়টা জানানো একটা যে কিভাবে দামের ওঠা পড়া হয়েছে। তো এই নিয়ে যে সিদ্ধান্ত নেওয়ার সেটা কিন্তু আপনাদেরই নিতে হবে, এবং এই ব্যাপারে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।